বাচ্চা জন্মেই কাঁদে। কেন কাঁদে? বাচ্চা জন্মে কাঁদে কেন? বাচ্চা জন্মেই এই জন্যে কাঁদে, বাচ্চা প্রথমেই অক্সিজেনটা নিতে শুরু করে। এতদিন মায়ের পেটের ভিতরে ছিল, বাইরে যেই বেরোলো ও অক্সিজেন নিতে শুরু করে নিজে ইয়ে করে, যেই অক্সিজেনটা ওর মাথায় যাবে সঙ্গে সঙ্গে ও কাঁদতে শুরু করে দেবে। তো বার্থ ক্রাই যদি ডিলে হয়, মানে ওই টাইমটা তখন দেখবেন অনেক সময় ছবিতে দেখবেন ডাক্তার এক বাচ্চাটাকে এরকম করে তুলে পেছনে বা পাছাতে ইয়ে মারছে, যাতে বাচ্চাটা কাঁদে। কেন কাঁদাচ্ছে? কেন কাঁদাচ্ছে? যাতে ও অক্সিজেনটা নিতে শুরু করে। তো একটা লক্ষ্য রাখা হয় যে বার্থ ক্রাই ডিলে হয়েছে কিনা। যে বাচ্চার বার্থ ক্রাই ডিলে হয় তার মানে তার মাথাতে সমস্যার শুরু হওয়ার একটা অন্যতম কারণ, বুঝতে পারেন তো? বার্থ ক্রাই, এটা লক্ষ্য রাখবেন। একটা 15 বছরের মেয়ে যদি মা হয়, তার যে চান্সেস আছে তার ছেলে মেয়ের প্রতিবন্ধকতা হওয়ার, একটা 18-র উপরে যদি কোনো মেয়ে মা হয় তার চান্সেস অনেক কম। তাহলে আমি কি করব? আমি চান্সেস যেখানে কম সেখানে যাব। তো তো এইটাই আমরা মাথায় রাখি না। আর একটা জিনিস, এটা আমি বলে দিচ্ছি, মানে এটা একটা বলা এই জন্যে যে এখন আমাদের এই আধুনিক সমাজে আমরা অনেক লেট ম্যারেজ হচ্ছে। সবাই কার্যকরী, মেয়েরা অনেক পরের দিকে বিয়ে তাদের হচ্ছে, মা তারা অনেক পরে হচ্ছে। তো আমাদের কাছে যেটুকু আমি ইনফরমেশন নিয়ে চলি, আমাদের কাছে যা ইনফরমেশন আছে তাতে মেয়েদের মা হয়ে যাওয়াটা 30 বছরের মধ্যেই হওয়া উচিত। ক্লিনিকে গিয়ে আমাকে ইউএসজি করতে বলবে, ঠিক ততবারই করব, তার বেশি করব না। ইউএসজি খুব বেশি করাটা ভালো নয় বাচ্চার জন্য। তো ডাক্তার যেরকম বলবে উনি গাইড করবেন। প্রতিবন্ধকতা অনেক সময় আগেই প্রতিরোধ করা যায়। সঠিক যত্ন, সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থ জীবন সম্ভব। আজ আমরা কথা বলবো সেই বিষয় নিয়েই। এই প্রতিবন্ধকতা কিভাবে আগের থেকেই প্রতিরোধ করা যায়, কি কি কারণ রয়েছে, সেই সমস্ত বিষয়ে আজ আলোচনা করব। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের স্পেশাল এডুকেটর সুদীপ্ত পাল। আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। স্যার, প্রথমেই জিজ্ঞাসা করে নেব, বাবা মা হিসেবে কি কি করলে ডিসএবিলিটি থেকে বাচ্চাদের রক্ষা করা যায়? আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। যে প্রশ্নটা আমাদের এই ডিসেবিলিটি বা প্রতিবন্ধকতা যে সমাজ, সেই সমাজে এটাকে নিয়ে অনেক চর্চা হয়েছে, বিজ্ঞান অনেক চর্চা করেছে এটাকে আটকানোর জন্যে। তবুও এমন কোনো কিছু এখনও সেই হিসেবে সেরকম কিছু বেরোয়নি যেটা আমরা ইউজ করলে, যেমন অনেক আমরা জ্বর হলে একটা ওষুধ খেলাম, আমরা সেরে গেলাম, বা এরকম একটা কিছু করে দিলাম, আমরা সেরে গেলাম, আমাদের আর প্রতিবন্ধকতার বা প্রতিবন্ধী ছেলে মেয়ে হবে না, এরকম কিছু এখনও পর্যন্ত বেরোয়নি। এটা বিজ্ঞানী বার করতে পারেনি। এর হাজারো কারণ আছে প্রতিবন্ধকতা হওয়ার। তো তার মধ্যে আমরা যেটা করতে পারি সমাজে, সেটা হচ্ছে যে কিছু প্রিভেন্টিভ মেজার্স আমরা নিতে পারি, মানে আগে থেকে একটা প্রতিরোধ যাতে না হতে পারে তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া। তো সেই ব্যবস্থাটা আমরা কীভাবে নিতে পারি? সেই ব্যবস্থাটা নেওয়ার হচ্ছে কয়েকটা ধাপ আছে। একটা ধাপ হচ্ছে, ধরুন আমরা বলি না যে 18 বছর মেয়েটার বয়স হওয়া দরকার, ছেলেটির বয়স 21 বছর হওয়া দরকার। এই যে কথাগুলো বলি, এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। 18 বছর কেন বলি? যে একটি মেয়ে তার মা হতে গেলে যে সমস্ত জিনিসগুলি ডাক্তারি পরিবেশ থাকা দরকার, সেগুলি হতে গেলে 18 বছর হতে হয়। তো 18 বছরের পরে মা যাতে হয় তার জন্য আমরা কিন্তু যেরকম যে জন্য বলি, সেই জন্য বিয়ের বয়সটা 18 বছরের উপরে নিয়ে যাওয়া হয়েছে। এর সঙ্গে কিন্তু ওইটারও সম্পর্কযুক্ত আছে। একটা 15 বছরের মেয়ে যদি মা হয়, তার যে চান্সেস আছে তার ছেলে মেয়ের প্রতিবন্ধকতা হওয়ার, একটা 18-র উপরে যদি কোনো মেয়ে মা হয় তার চান্সেস অনেক কম। তাহলে আমি কি করব? আমি চান্সেস যেখানে কম সেখানে যাব। তো তো এইটাই আমরা মাথায় রাখি না। আর একটা জিনিস, এটা আমি বলে দিচ্ছি, মানে এটা একটা বলা এই জন্যে যে এখন আমাদের এই আধুনিক সমাজে আমরা অনেক লেট ম্যারেজ হচ্ছে। সবাই কার্যকরী, মেয়েরা অনেক পরের দিকে বিয়ে তাদের হচ্ছে, মা তারা অনেক পরে হচ্ছে। তো আমাদের কাছে যেটুকু আমি ইনফরমেশন নিয়ে চলি, আমাদের কাছে যা ইনফরমেশন আছে তাতে মেয়েদের মা হয়ে যাওয়াটা 30 বছরের মধ্যেই হওয়া উচিত। 30 বছরের ওপরে যদি আপনি যখন হবেন তখন কিছু কমপ্লিকেশন আপনার আসবে। তার মানে এই নয় যে 30 বছরের উপরে অনেকেই মা হয়েছে, তাদের বাচ্চারা প্রতিবন্ধক নিয়ে জন্ম হয়, এরকম নেই। আবার অনেকের হয়েওছে। তো আমার দেখার অভিজ্ঞতায় বলছি,
অনেকের আগে অনেক বেশি ছেলে মেয়ে হতো, আমি দেখেছি যে 6জন 7জন ছেলে মেয়ে হয়েছে, লাস্ট ছেলেটি প্রতিবন্ধকতা হয়েছে। যখন হিসেব কষে দেখছি তখন দেখি তার মায়ের বয়স তখন প্রায় 40-এর কাছাকাছি। প্রথমটি সময় যা ছিল তার থেকে 40, প্রথম 5টি ছেলে মেয়ে সব ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এই অভিজ্ঞতা আমার আছে। তো সেই জন্য আমাদের বলা হয় যে 30 বছরের মধ্যে মা হয়ে যাওয়া ভালো, অনেক সেফ। তো যখন আমি প্রতিরোধ করতে যাব, যেরকম আমি ওইটা বললাম যে তাহলে আমি প্রথম প্রতিরোধটা শুরু হচ্ছে বিয়ে করার আগেই, কিন্তু আমি 18 বছর না হলে করব না। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যখন আমি যখন প্রেগনেন্ট হলাম, মানে যখন মেয়েটি প্রেগনেন্ট হলো, তার সে একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু, এবং সেটা হচ্ছে একটা আমাদের ডাক্তারি পরিবেশাতেই বলে 40 উইকস, মানে যেটাকে 10 মান্থ হিসেবে ধরি, সেটাকে 40 উইকস বলা হয়। তো সেই যে 40 উইকসের পিরিয়ডে আপনাকে কিছু সাবধানতা মেনটেন করতে হবে। এই সাবধানতা মেনটেন এইগুলো করতে হবে যে যেরকম ডাক্তার তো অনেক যেগুলি বলার সেগুলি বলে দেবে, সেগুলি একদম শুনতেও হবে। এবং তাছাড়াও আমরা যেটা মানে যেগুলো দরকার সেগুলো হচ্ছে সেই রকম ধরনের কাজ করতে হবে যে কাজগুলিতে আমার শারীরিক কোনো অসুবিধা না হয়। আমরা অনেক সময় বলে থাকি গ্রামের দিকে বেশি বেশি করে ভালো ভালো কাজ, অনেক কাজ করো, অনেক কাজ করো, কোনো ব্যাপার নয়, এরকম ধরনের কথা চলে, আমি দেখেছি। একদম না, যেটুকু আমি পারবো সেটুকু করবো, ডাক্তার যেটা বলবে সেটা করব, তার বাইরে আমি যাব না। আমি যেন কোনো পড়ে না যাই, আমাকে সেই সাবধানতা মেনটেন করতে হবে। পড়ে গেলে কি হবে, আমার আঘাত লাগবে, আঘাত যদি আমার পেটে আঘাত লাগে তাহলে ক্ষতি কার হবে, পেটে আমার ব্যথা লাগবে, কিন্তু বাচ্চাটার বেশি ক্ষতি হবে। ওদের আমাকে সেই অনুযায়ী চলতে হবে। আমার ডাক্তার যতবার আমাকে ওই কী বলে ক্লিনিকে গিয়ে আমাকে ইউএসজি করতে বলবে, ঠিক ততবারই করব, তার বেশি করব না। ইউএসজি খুব বেশি করাটা ভালো নয় বাচ্চার জন্য। তো ডাক্তার যেরকম বলবে উনি গাইড করবেন। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এটা আমি আমাদের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলি, ওই পিরিয়ডটাতে আমার যদি জ্বর হয়, আমার যদি মাথা ব্যথা হয়, আমার যদি কিছু হয়, উইদাউট ডাক্তার কনসালটেশন কোনো ওষুধ খাবো না, একটা ওষুধও খাবো না। আমি ডাক্তার যে ওষুধটা বলবে সেই ওষুধটা খাবো। কেননা ওই ওষুধের কোনো একটা ভুল ওষুধ খাওয়ার জন্যে কোনো বাচ্চার অনেক ক্ষতি হয়েছে, সে উদাহরণ আমি দেখেছি, জানা আছে আমার। তো আমরা কখনো ওইটা করব না। আমরা কি করব, যা খাবো যা করব ডাক্তারের কনসালটেশনে করব। ডাক্তার বলে দিলে এই ওষুধটা খাবো, না হলে খাবো না। যত অসুবিধায় যাই হোক না, নিজে নিজে ডাক্তারি করব না। এইটা একটা ব্যাপার আছে। এই জিনিসটার এই ডিউরিং দিস পিরিয়ড, ওই ডিউরিং দ্য 40 আমরা কিন্তু সবসময় ডাক্তারের মাধ্যম দিয়ে চলবো, তাহলে আমাদের অন্তত আশা করা যায় পরামর্শ ছাড়া কিছু করবো না। আচ্ছা, এরপরে যে পিরিয়ড আসছে সেটা হচ্ছে আমার ডেলিভারি পিরিয়ড। আচ্ছা, ডেলিভারি পিরিয়ডে আমি আমাকে একটা কথা বলে দিচ্ছি, অনেক রকম ডেলিভারি আছে, গ্রামের দিকেও অনেক চলে যায়। একটা ডেলিভারি ধরুন, একজন আমরা নর্মাল ডেলিভারিতে হয়, সিজারিয়ান ডেলিভারি হচ্ছে। আচ্ছা, আর একটা ডেলিভারি আছে, সেই ডেলিভারিটার নাম হচ্ছে ফরসেপ ডেলিভারি, আপনি শুনে থাকতে পারেন হয়তো। তো ফরসেপ ডেলিভারিটা একদম না, আমি বলে দিই, বিদেশে বহু জায়গায় ব্যান হয়ে গেছে। ফরসেপ ডেলিভারি সম্বন্ধে যদি কোনো ধারণা আপনার আছে, তাহলে সে ওই ফরসেপ ডেলিভারি একটা অন্যতম কারণ মানসিক প্রতিবন্ধকতা হওয়ার পেছনে। মানে ফরসেপ ডেলিভারি যেভাবে বাচ্চাটিকে পৃথিবীতে আনা হয়, তার প্রসেসটা যদি ব্যাপক ট্রেন ডাক্তার না হয়, তাহলে কিন্তু তার পক্ষে ওই বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো ওই জন্যে ফরসেপ ডেলিভারি যাতে না হয়, ডাক্তারকে আপনি বলে দেবেন। মানে আমি সব বাবা মাকে বলি, সব আমাদের কাছে যে হিস্ট্রি পেয়েছি, আমি ফরসেপ ডেলিভারির হিস্ট্রি প্রচুর আছে, যে ডিউ টু মানে ওই ফরসেপ ডেলিভারি হয়েছে। তো দরকার নেই বাবা, এখন একটা দুটো বাচ্চা হয়, সিজারে যাও, সিজার অনেক 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 বেটার। আমি সিজারের পক্ষে মানে কোনো সওয়াল করছি না, সিজার অনেক বেটার আছে যদি সমস্যা হয় নর্মাল ডেলিভারিতে, কিন্তু ফরসেপ ডেলিভারিতে যেও না। ফরসেপ ডেলিভারি ডাক্তারকে পরিষ্কার বলে দিতে হবে, ফরসেপ ডেলিভারি করা যাবে না। তো এটা একটা মানে যারা এই নিয়ে কাজ করে তারা সবাই জানে। আচ্ছা, এরপরে যেটা আসছে, ডেলিভারি তো ডাক্তারের হাতেই হবে আশা করছি, এখন বেশি সবাই ডাক্তারকে করে।
মানে পরামর্শ নেয়। এর এখন আর দায়ী সিস্টেমগুলো তো দেখবেন নেই, হ্যাঁ, এটা অনেক আগে উঠে গেছে। এখন সরকার এইটা নিয়ে খুব মানে সচেষ্ট আছে, এই ডেলিভারিগুলো যাতে হসপিটালের মাধ্যমে হয় আর কি। এরপরে আফটার ডেলিভারি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি হয়তো কথাটা শুনে থাকতে পারেন, বার্থ ক্রাই বলে একটা কথা আছে। হ্যাঁ, বাচ্চা জন্মেই কাঁদে। কেন কাঁদে বাচ্চা? জন্মে কাঁদে কেন? বাচ্চা জন্মেই এই জন্যে কাঁদে, বাচ্চা প্রথমেই অক্সিজেনটা নিতে শুরু করে। এতদিন মায়ের পেটের ভিতরে ছিল, বাইরে যেই বেরোলো ও অক্সিজেন নিতে শুরু করে নিজে ইয়ে করে, যেই অক্সিজেনটা ওর মাথায় যাবে সঙ্গে সঙ্গে ও কাঁদতে শুরু করে দেবে দেখবেন। তো বার্থ ক্রাই যদি ডিলে হয়, মানে ওই টাইমটা তখন দেখবেন অনেক সময় ছবিতে দেখবেন ডাক্তার এক বাচ্চাটাকে এরকম করে তুলে পেছনে বা পাছাতে ইয়ে মারছে যাতে বাচ্চাটা কাঁদে। কেন কাঁদাচ্ছে? কেন কাঁদাচ্ছে? যাতে ও অক্সিজেনটা নিতে শুরু করে। তো একটা লক্ষ্য রাখা হয় যে বার্থ ক্রাই ডিলে হয়েছে কিনা। যে বাচ্চার বার্থ ক্রাই ডিলে হয় তার মানে তার মাথাতে সমস্যার শুরু হওয়ার একটা অন্যতম কারণ, বুঝতে পারেন তো? বার্থ ক্রাই এটা লক্ষ্য রাখবেন। মানে এটা আমি মানে আমি অন্য ইয়েতে সবাইকেই বলছি যে বার্থ ক্রাইটা জানতে চাইবেন ডাক্তারের কাছে। ডাক্তার অনেক সময় বলে না, জিজ্ঞেস করলে অনেক সময় বলে না, কেউ জানতে চায় না। কিন্তু যারা এই সম্বন্ধে জানে তারা জিজ্ঞেস করে, আমার বাচ্চাটা ঠিক টাইমে কেঁদেছিল তো, তার বাচ্চাটা কেঁদেছিল তো, তো এটা দরকার আছে। আচ্ছা, এটা তো গেল। এরপরে দেখবেন বাচ্চা হওয়ার পরে ছোটোখাটো জন্ডিস হয়, সেগুলো ঠিক আছে। কিন্তু সেই রকম যদি জন্ডিস হয়ে যায়, মানে খুব সিভিয়ার ধরনের, তখন কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো আপনাকে বাচ্চাকে জন্মাবার পরে কেয়ারে রাখতে হবে যাতে ও কোনো রকমভাবে মেজর কোনো অসুস্থতার মধ্যে না পড়ে। আর কি দেখবেন অনেক সময় বাচ্চা তো রাখলাম, পড়ে গেল, ছোট বাচ্চা পড়ে গেল, মাথায় আঘাত পেল, বাচ্চাটা কিছুই বলতে পারে না, তখন ব্যাস বাচ্চাটা এমন আঘাত পেলো, কিছুদিন পরে আপনি বুঝতে পারলেন যে ও নর্মাল যে বেড়ে ওঠা সেটা আর করছে না। তো আপনাকে চোখে রাখতে হবে যে বাচ্চা যেন ঠিক থাকে, বাচ্চা যেন প্রপারলি গাইডে আছে, বাচ্চার জ্বর যাতে বেশি না হয়। আমরা অনেক সময় দেখি না, জ্বর হয় 100-র ওপর, অনেক ওপরে 102 ওপর জ্বর চলে যাচ্ছে। যত জ্বর উপরের দিকে যাবে তত বাচ্চাটার পক্ষে ক্ষতিকারক। যে হোক করে জ্বরটাকে কমিয়ে দিতে হবে। মানে এগুলো বলা হয় যে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে কনসাল্ট করতে হবে। বেশি জ্বর হতে গেল নিয়ে যাও, জ্বর হতে গিয়ে কী হয় জানেন তো, অনেক জ্বর উঠে গেল, বাচ্চারা তখন হয় মৃগীর মতো ব্যবহার করতে শুরু করে। তো যত ওইটা করবে তত ব্রেনকে ড্যামেজ করবে। তো এইগুলো লক্ষ্য রাখতে হয়। তো এইগুলো লক্ষ্য রেখে যদি একটা বাচ্চা বড় হয় তাহলে কিন্তু আপনার চান্সেস অফ মানে সুযোগ কমে যাবে অনেকটা, প্রতিবন্ধকতা। তার বাইরে এগুলো সব করেও অনেকের হয়ে যাচ্ছে। সব তো আটকানো যায় না। আমি জাস্ট আপনাকে চেষ্টা। যেরকম আর একটা কথা বলতেই ভুলে গেলাম, যেটা আমাদের হসপিটালেই ওটা খুব সুন্দর বড় বড় পোস্টার আছে। সেটা হচ্ছে, আপনি শুনে থাকতে পারেন যে রুবেলা বলে একটা রোগ আছে। রুবেলা, মিজেলস রুবেলা বলে একটা রোগ আছে। তো ওইটা ডিউরিং প্রেগনেন্সি কোনো মায়ের যদি মানে উডবি মায়ের যদি হয় তাহলে কিন্তু সেই বাচ্চাটির তো তখন কিন্তু কোনো না কোনো প্রতিবন্ধকতা নিয়ে জন্ম হবে। আচ্ছা, এবারে আপনি বললেন যে এইটা আটকানো যাবে, তো আটকানো যাবে। এখন বেরিয়ে গেছে নতুন ব্যবস্থা, আমাদের হসপিটালে বড় বড় পোস্টার লাগানো আছে। রুবেলার একটা ইঞ্জেকশন বেরিয়ে গেছে, MMR, দেখবেন MMR, মামস মিজেলস রুবেলা। এই তিনটেকে আটকানোর জন্য যে ইঞ্জেকশনটা বেরিয়েছে সেইটা আপনাকে ওই মাকে দিয়ে দিতে হবে। এবারে আপনি বলবেন কখন দিতে হবে, এটা একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে যে দেখবেন এখন স্কুলের মেয়েদেরকে দেওয়া হচ্ছে। কেন বলুন তো? স্কুলের যে মেয়েগুলোকে দেওয়া হচ্ছে 9, 10, 11 এইসব মেয়েদের আছে, এরাই তো পরবর্তী মা। তো ওরা সেই স্টেজটা শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছে, পরবর্তীকালে ওদের কিছু হবে না। আর ওই ইঞ্জেকশনটার একটা নিয়ম, ওই ইঞ্জেকশনটা নিলে একটা টাইম আছে, সেই টাইমটা পর্যন্ত ওয়েট করতে হয় প্রেগনেন্সি আসার জন্য। সেই জন্য ছোটো মেয়েদেরকে, একটু কম বয়সী মেয়েদেরকে দেওয়া হয়। তো বিয়ে হয়নি তাদেরকে আগে থেকে দিয়ে দেওয়া হয়, পরেও নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই যে ওইটা যদি কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু তার জন্য ওই রকম যদি প্রেগনেন্সি পিরিয়ডে তার যদি ওই সমস্যাগুলো আসে, ওই মিজেলস বা রুবেলার সমস্যাগুলো যেটা আসে, তাহলে কিন্তু তার সে অনেক সেফ হয়ে গেল। তো এইটাই প্রিভেনশন,
এইগুলো করা যায় আপনার মানে আমাদের এটাকেই অ্যাকচুয়ালি আর্লি আর্লি প্রিভেনশন বলা প্রিভেনশন হচ্ছে। করে এটাকে মানে এইগুলো করলে কিছুটা হয়তো তো মানে আমার মনে হয় আটকানো যাবে আর কি, মানে আমাদের যে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আপনাকে এটাই বলতে পারি আর কি। এই প্রতিবন্ধকতা যদি না সারে তবুও শিশুকে কিভাবে স্বাভাবিক জীবনের কাছাকাছি অন্তত আনা যায়? এটা কাছাকাছি আনার এক মানে অন্যতম উপায় হচ্ছে যে বাচ্চাটির প্রথমে আইডেন্টিফিকেশন যখন হয়ে যাবে যে প্রতিবন্ধকতা আছে, তখন সে কোনো মতে কোনো স্কুল, স্পেশাল স্কুল বা এই ধরনের স্কুল বা যেখানে স্পেশাল এডুকেটাররা আছে, যেরকম ধরুন আমাদের গৌরীদেবীতে আমি তো রয়েছি, আমাদের কাছে আসছে বাচ্চারা, তো তারা মানে আমাদের কাছে নিয়ে আসতে পারে, নিয়ে এলে আমরা তাদেরকে সাহায্য করব, আমরা তাদেরকে প্রপার গাইড করব এবং কীভাবে তারা স্বাভাবিক, অন্তত স্বাভাবিকের কাছাকাছি জীবনযাপন করতে পারবে তার ব্যবস্থা করা যায়। সমাজ এবং পরিবার যদি স্পেশাল এডুকেটর যিনি রয়েছেন তার সাথে মিলে একসাথে কাজ করে তাহলে কি শিশুর এই প্রতিবন্ধকতার চান্সেস অনেকটা কমে যায়? সমাজ বলতে এখানে মানে সাধারণ মানুষ যারা ওর আশেপাশে আছে তারা, এবং বাবা মা এবং প্রফেশনালস যারা মানে পেশাদার এই ফিল্ডে, তারা যদি একসঙ্গে কাজ করে অনেকটাই লাভ হতে পারে এবং সেই বাচ্চাটির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের স্পেশাল এডুকেটর কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।